আগামীকাল ইস্ট বেঙ্গলের দুরান্ত কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। প্রতিপক্ষ শিলং লাজং এফসি। প্রায় 4 বছর পর শিলংয়ে খেলতে যাচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব। শেষবার তারা 2020 সালে খেলেছিল আই লিগে, এবং এর মধ্যে সব থেকে বড় পয়েন্ট সেটা হচ্ছে যে এটা একেবারে আচমকা একটা সিদ্ধান্ত। মানে বেসিক্যালি শিলংয়ে গিয়ে শিলংয়ের আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার কোনো দরকারই ছিল না ইস্ট বেঙ্গল ক্লাবের, তাদের এটা কোনো পরিকল্পনার মধ্যেই ছিল না। তো সেই কারণে একেবারে তড়িঘড়ি করে এই শিলং ম্যাচের জন্য প্ল্যানিং করতে হচ্ছে কোচ কার্লেস কোয়াদ্রাতকে। যথেষ্ট ডিফিকাল্ট ম্যাচ, বিকজ আই লিগেও আমরা এটা বলে আসি যে শিলং লাজং ছিল ইস্ট বেঙ্গলের গলার কাঁটা। মানে এরকম আমি আগের দিনের ভিডিওতে আলোচনা করছিলাম, তো যারা এখনো সেই ভিডিওটা দেখোনি, আমি ইস্ট বেঙ্গলের বেস্ট 11-এর সম্পর্কে আলোচনা করেছি, যেটা তারা নামাতে পারে লাজংয়ের এগেনস্টে, এবং সেখানে কি পরিকল্পনা নিয়ে কিছু পার্টিকুলার প্লেয়ার্সদের কার্লেস কোয়াদ্রাত খেলাতে পারেন আমি সেটা আলোচনা করেছি। এবং সেই কারণে আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা যারা ইচ্ছুক অবশ্যই ভাবে এই ভিডিওটা দেখার পরে তোমরা সেই ভিডিওটা ডেফিনেটলি চেক আউট করতে পারো। তো যেটা বলছিলাম যে ইস্ট বেঙ্গল এর আগেও শিলংয়ে গেছে খেলতে আই লিগের সময়, সেখানে দুরন্ত ফর্মে থাকা ইস্ট বেঙ্গলও কিছু সময় দেখা যাচ্ছে যে পয়েন্ট ড্রপ করে চলে এসছেন, ম্যাচ হেরে চলে এসছেন। তার প্রধান কারণ হচ্ছে শিলং লাজংয়ের যেই আবহাওয়া, সেই আবহাওয়ার সাথে কিন্তু অনেক প্লেয়ার্সরাই মানিয়ে নিতে পারেন না। প্রায় 1500 মিটার এলিভেশনে রয়েছে শিলং অ্যাবাভ সি লেভেল, এবং যেই কারণে একটা কঠিন পরিস্থিতি হয়ে যায় যে কোনো ক্লাবের জন্য, যারা প্রায়, এটা তো সব থেকে বড় এক্সাম্পল যে 4 বছর পর একটা ক্লাব সেখানে খেলতে যাচ্ছে, তো তাদের জন্য আরও ডিফিকাল্ট সেখানে খেলা। যারা আই লিগ খেলেছে, যারা আই লিগে শিলংয়ের এগেনস্টে খেলেছে, তাদের জন্য ম্যাচটা অতটা ডিফিকাল্ট নয়, বিকজ তারা সেই পরিস্থিতি জানে। কিন্তু এখানে একটা অনেক লম্বা গ্যাপ হয়েছে ইস্ট বেঙ্গলের, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে প্লেয়ার্সরা রয়েছেন তারা এর আগে হয়তো খুব কম ম্যাচে শিলংয়ে খেলেছেন বা খেলেননি, তো তাদের জন্য তো ম্যাচটা ডিফিকাল্ট বটেই। এবং যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, দুরান্তের কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে 3 পয়েন্ট আনতে পারলে ইস্ট বেঙ্গল সরাসরি উঠে যাবে দুরান্তের সেমিফাইনালে। তো সেই কারণে ম্যাচটাকে নিয়ে যে ভাবার সময়টা সেটা খুব একটা বেশি পাননি কার্লেস কোয়াদ্রাত। ইস্ট বেঙ্গল মোহনবাগানের দুটো ম্যাচই হওয়ার কথা ছিল কলকাতায়, তো সেই কারণে একটা বড় পরিবর্তন ম্যাচ প্ল্যানিং এর, এবং সেই কারণে কালকে ইস্ট বেঙ্গল উড়ে গেছে শিলংয়ে, যাতে অ্যাটলিস্ট একটা দিন তারা ট্রেনিং পায় সেখানে এবং সেখানকার পরিস্থিতির সাথে তারা মানিয়ে নিতে পারে। কিন্তু আমার মনে হয় যে কঠিন পরিস্থিতি থাকলেও এই মুহূর্তে ইস্ট বেঙ্গল দলের যে কোয়ালিটি রয়েছে, সেই কোয়ালিটি শিলংয়ের পক্ষে বিট করা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট। এবং এখানে আমার মনে হয় যে ইস্ট বেঙ্গল 3 বিদেশি নিয়ে হয়তো নামতে পারে শিলংয়ের এগেনস্টে, 4 বিদেশিও খেলতে পারে। ইনফ্যাক্ট যদি তারা মনে করে যে ডিয়ামান্টাকস বা ক্লেটনকে একটা সুযোগ দেওয়া উচিত প্রথম থেকে, তো মেবি হয়তো একটা এরকম পরিবর্তন আমরা দেখতে পারি। বাট আমি এক্সপেক্ট করছি ডেভিডই হয়তো ম্যাচটা স্টার্ট করতে পারে, বিকজ ডেভিড যতবার তাকে সুযোগ দেওয়া হয়েছে তিনি কিন্তু ডিসঅ্যাপয়েন্ট করেননি। হ্যাঁ, চান্সেস মিস করেছেন ঠিকই, কিন্তু গোলও পেয়েছেন, এবং তার বেশি ইজি হবে আমার মনে হয় শিলংয়ে খেলাটা কম্পেয়ার টু ডিয়ামান্টাকস বা ক্লেটন, যারা এর আগে আইএসএলও ইনফ্যাক্ট কোনোদিন শিলংয়ে যায়নি। তো সেই কারণে সেকেন্ড হাফে যদি ডিয়ামান্টাকস, ক্লেটন বা এই প্লেয়ার্স যেরকম বিষ্ণু, আমান, আজাদ এদেরকে ইউজ করা হয়, তাহলে আমার মনে হয় যে সুবিধা হবে ইস্ট বেঙ্গলের জন্য। আদারওয়াইজ যে স্টার্টিং 11 আমি ডিসকাস করেছি আগের দিনের ভিডিওতে, আমার মনে হয় সেটা যথেষ্ট দক্ষ এবং তারা পারে শিলংকে হারাতে, বিকজ কোয়ালিটির দিক থেকে ইস্ট বেঙ্গল ডেফিনেটলি অনেকটাই এগিয়ে রয়েছে। এবার যদি আমরা কথা বলি যে শিলং কিরকম ভাবে খেলবে বা কি অ্যান্টিসিপেট সমর্থকরা করতে পারে শিলংয়ের থেকে, তাহলে শিলং বেসিক্যালি দেখো 2 রকমের ফরমেশন এবারে ডুরান্তে খেলেছে। একটা হচ্ছে 4-3-3 আর একটা হচ্ছে 3-5-2। 4-3-3টা তারা সব থেকে বেশি প্রেফার করে, বাট আগের ম্যাচ যেটা গোয়ার সাথে ছিল সেই ম্যাচে দেখা গেছে শিলং লাজংকে 3-5-2 ফরমেশনে খেলতে, যেটা ডেফিনেটলি আমার মনে হয় একটা স্ট্রং ফরমেশন। এবং আমরা এই ফরমেশনটা কখন ইউজ করি, যখন একটা দল একটা প্রপার ডিফেন্সিভ শেপ মেনটেন করতে চায় এবং এরই সাথে ট্রানজিশন ফুটবল খেলে ভালো কাউন্টার অ্যাটাক তৈরি করে গোল করার চেষ্টা করে, সেই লক্ষ্যে যেই দলগুলো থাকে তারা 3-5-2 ফরমেশনটা ইউজ করে থাকে। স্পেশালি আমার মনে হয় যে আগেনস্ট ইস্ট বেঙ্গল তারা হয়তো 3-5-2 ইউজ করতে পারে, বিকজ তারা ডিফেন্সিভ সলিডারিটি ধরে রাখার চেষ্টা করবে, ডিফেন্সিভ শেপ তারা মেনটেন করার চেষ্টা করবে, এবং যত কম স্পেস দেওয়া যায় সেই চেষ্টাই তারা করবে। এখানে ইস্ট বেঙ্গল এখনো অব্দি যতগুলো প্রতিপক্ষ খেলেছে অল্টিনাসির বাদ দিয়ে, প্রত্যেকেই ইস্ট বেঙ্গলের থেকে উইক টিম, যেই কারণে এই অপোনেন্ট টিমসরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে তারা ওপেন ফুটবলের দিকে খুব একটা বেশি তারা প্রেফারেন্স দেয়নি, বরঞ্চ ডিফেন্সে জায়গা ব্লক করে ডিফেন্সিভ ফুটবল খেলে কাউন্টার অ্যাটাক ফুটবলের উপর বেশি তারা ভরসা করেছে। সেটাই আমি এক্সপেক্ট করছি শিলং লাজংও হয়তো করবে, বিকজ তাদের গেম স্টাইলটাই এটা। প্রতিপক্ষ দেখে নয়, স্ট্রং অপোনেন্ট হোক কি উইক অপোনেন্ট হোক, শিলং লাজংয়ের খেলার স্টাইলটাই হচ্ছে ডিফেন্সিভ সলিডারিটি মেনটেন করে কাউন্টার অ্যাটাকিং ফুটবলে যাওয়া। সেটা তুমি 4-3-3 হোক কি সেটা 3-5-2 হোক, দুটো কেসেই দেখা যায় যে ডিফেন্সে তারা বেশি জোরটা দেয়। এবং এই 3-5-2 ফরমেশন বা 4-3-3 ফরমেশনে দুটো ফরমেশনই উইং প্লে বা ওয়াইড এরিয়া যে প্লেটা সেটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়, এবং সেটার উপরে কিন্তু একটা ভারী ফোকাস শিলংয়ের কোচ দেন। আমি গোয়ার ম্যাচের খেলাটা দেখছিলাম এবং সেখান থেকে দেখছিলাম যে শিলং লাজং সব অ্যাটাকটাই তৈরি করছে উইং থেকে, এবং ডিফেন্স থেকে উইংয়ের কাছে বল কিন্তু খুব তাড়াতাড়ি তারা বাড়াতে চাইছে, যে কারণে অনেক সময় এরকমও দেখা গেছে যে তাড়াতাড়ি বল বাড়াতে গিয়ে তারা ইজিলি পজিশনও লুজ করেছে। তো সেই কারণে এই সব মিস্টেক্স আমি এক্সপেক্ট করছি শিলং লাজং করবে, যে তারা বল বাড়াতে গিয়ে হয়তো মিস পাসেস করবে, তাড়াতাড়ি ফুটবল খেলতে গিয়ে হয়তো এদিক ওদিক ভুল ভ্রান্তি তাদের দিক থেকে হবে, কারণ দলটাও যথেষ্ট ইয়াং, খুব এক্সপিরিয়েন্সড প্লেয়ার্স সেরকম কেউ নেই, প্রত্যেকেই 22, 24, 26 এরকম বয়সী সব প্লেয়ার্স। শুধুমাত্র মনে হয় 2 থেকে 3টে প্লেয়ার বোধহয় সম্ভবত 30-এর উপরে, বাকি প্রত্যেকেই ম্যাক্সিমাম তাদের অ্যাভারেজ স্কোয়াড এজ হচ্ছে 23
23। তো সেটা দেখে বোঝা যাচ্ছে যে খুব কম বয়সী টিম, এবং এটা শিলং লাজং এর ইউএসপি। তারা ইউথের ওপর ভীষণ ফোকাস করে, ইউথ ডেভেলপমেন্টের ওপরই তাদের সব থেকে বেশি ফোকাস। এই শিলং লাজং বলো, আইজল বলো, এরা প্রত্যেকেই কিছু না কিছুভাবে আমাদের ভারতীয় ফুটবলের ফ্যাক্টরি। তো সেখান থেকে দাঁড়িয়ে এত প্লেয়ার্স উঠে এসছে, তো অবভিয়াসলি যে ইয়াং প্লেয়ার্স যারা রয়েছেন শিলংয়ে তারা যে যথেষ্ট দক্ষ সেটাতে মানতে কোনো রকমের ক্ষতি নেই। আবার এটাও বটে যে ইস্ট বেঙ্গলের যে প্লেয়ার্সরা রয়েছে তারা এই মুহূর্তে অনেকটাই বেশি সুপিরিয়ার একটা জায়গায় রয়েছে ম্যাচটা বার করার ক্ষেত্রে। তো প্লেয়ারদের কোয়ালিটির দিক থেকে বলো বা প্লেয়িং স্টাইলের দিক থেকে বলো বা এই মুহূর্তে যে টেম্পো রয়েছে, যা মোমেন্টাম রয়েছে সেই দিক থেকে বলো, আমার মনে হয় ইস্ট বেঙ্গল অনেকটাই এগিয়ে শিলংয়ের থেকে। শিলংও কিন্তু 7 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করেছে গ্রুপ থেকে, বাট তাদের গ্রুপ খুব একটা বেশি টাফ ছিল না। আই থিঙ্ক ত্রিভুবন আর্মি ছিল, তারপরে আর একটা টিম ছিল, তাদের হোম টিম ছিল আর একটা, এবং এরই সাথে আই থিঙ্ক এফসি গোয়ার রিজার্ভ টিম ছিল। তো খুব একটা যে শক্তিশালী অপোনেন্ট তাদেরকে ফেস করেছে সেরকমটা নয়। দুটো ম্যাচ তারা জিতেছে, এবং যে গোয়া ম্যাচ ছিল সেটা তারা ড্র করেছে। ইনফ্যাক্ট গোয়া 10 জনে খেলেছিল শেষ 10 মিনিট সম্ভবত, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে শিলং লাজং কিন্তু শেষ 10 মিনিটেও খুব একটা বেশি ওপরে উঠে এসে খেলেন। কিন্তু যেটা দেখা গেছে শিলং প্লেয়ারদের মধ্যে সেটা হচ্ছে যে তারা খুব সহজেই কিন্তু হার মানে না, এবং যেহেতু অলরেডি তারা 3টে ম্যাচ খেলে নিয়েছে শিলংয়ে, সেই কারণে এটা তাদের পক্ষে কিন্তু অনেক সুবিধার একটা জায়গা। ফার্স্ট অফ অল নিজেদের হোম গ্রাউন্ড, একটা হোম সাপোর্ট তো থাকবেই, আমরা সকলেই জানি সেখানকার হোম সাপোর্ট কতটা ভালো হয়। তো এটা তো একটা অ্যাডভান্টেজ বটেই। তার উপর প্রথমবারের জন্য আমার মনে হয় যে ডুরান্ড কাপে নিজেদের ফ্যান্সদের থেকে দূরে গিয়ে ইস্টবেঙ্গলকে খেলতে হচ্ছে এই রিসেন্ট ইয়ার্সে। গতবারও ইস্টবেঙ্গল প্রত্যেকটা ম্যাচ এখানে খেলেছে, এইবারেও সব কিছু যদি ঠিকঠাক চলতো তাহলে সবকটা ম্যাচ তারা এখানেই খেলতো। তো প্রথমবারের জন্য এই রিসেন্ট ইয়ার্সে ডুরান্ড কাপের জন্য তাদেরকে বাইরে গিয়ে খেলতে হচ্ছে, একটা অ্যাওয়ে ফিক্সচার তাদের খেলতে হবে। তো ন্যাচারালি যা হয় যে পরপর এতগুলো হোম ম্যাচ খেললে দলটা একটু কমফোর্টেবল একটা জায়গায় চলে যায়, একটা কমপ্লেসেন্সি চলে আসে দলটার মধ্যে। তো সেই কারণে হঠাৎ করে শিলংয়ে গিয়ে একটা অ্যাওয়ে ম্যাচ যথেষ্ট ডিফিকাল্ট হবে ইস্টবেঙ্গলের জন্য, সেটা আমি মনে করি। এবং যেটা বলছিলাম যে একটা তো ফার্স্ট অফ অল তাদের হোম অ্যাডভান্টেজ রয়েছে শিলংয়ের, দ্বিতীয়ত সেখানকার কন্ডিশনস তারা খুব ভালো করে জানে। তো সেই কারণে নিজেদের যে ওয়ার্ক রেট তারা সেটা খুব ভালো করে ব্যালেন্স করে প্রত্যেকটা ম্যাচে, সেটা দেখা গেছে এই ডুরান্ড কাপেও। এবার এখানে হঠাৎ করে ইস্টবেঙ্গল যখন খেলতে নামবে তো অবভিয়াসলি ফার্স্ট অফ অল মানাতে তাদেরকে একটু টাইম লাগবে। তারা যখন ফার্স্ট খেলা শুরু করবে আমার মনে হয় ন্যাচারালি দে উইল টেক সাম টাইম টু গেট ইউজ টু দ্য কন্ডিশনস। বাট একবার যদি ইস্টবেঙ্গল ম্যাচের টেম্পো ধরে নেয় তারপর আমার মনে হয় শিলংয়ের পক্ষে খুবই ডিফিকাল্ট হবে সেই টেম্পো থেকে বেরিয়ে এসে ম্যাচটাকে বার করা। ইস্টবেঙ্গলের যে মাঝমাঠে কোয়ালিটি রয়েছে ডেফিনেটলি আমার মনে হয় যে অনেক চান্সেস ইস্টবেঙ্গলের ফরওয়ার্ডসরা পাবে, সে যতই শিলং লাজং ভালো ডিফেন্সিভ শেপ মেনটেন করুক না কেন। আমার মনে হয় যে ম্যাচটা ইস্টবেঙ্গল শুড বি উইনিং। এই মুহূর্তে সত্যি বলতে ইস্টবেঙ্গলের যে রোড ম্যাপ রয়েছে টুয়ার্ডস দি ফাইনাল সেটা যথেষ্ট সহজ। নর্থ ইস্ট একটা চ্যালেঞ্জিং অপোনেন্ট হতে পারে, বাট সেটা পরের কথা। শিলং ম্যাচ হারা একেবারেই চলবে না, বিকজ ইস্টবেঙ্গল যেই টিম তাদের এই ম্যাচটা জেতা উচিত, এবং আমার মনে হয় যে ইস্টবেঙ্গল গোল পাবে। ম্যাচটা যে খুব ক্লোজ কন্টেস্টেড হবে এটা আমি এক্সপেক্ট করছি না, হওয়া উচিত নয়, হলে আমি ভীষণ ভীষণ অবাক হব। ইনফ্যাক্ট আমার মনে হয় যে ইস্টবেঙ্গলের যা এই মুহূর্তে ফ্রন্ট লাইনে ফায়ার পাওয়ার রয়েছে তারা 2-3টে গোল অনায়াসে করতে পারে। ইনফ্যাক্ট অল্টি নাসিরের মতন একটা স্ট্রং অপোনেন্টের এগেনস্টেও যেরকম তারা চান্সেস ক্রিয়েট করছিল শিলংয়ের ক্ষেত্রে তো হবেই, এটা আমি মনে করছি। হ্যাঁ, ডিফেন্স নিয়ে তো চিন্তা থাকছে, স্পেশালি দুটো যে ফুল ব্যাকস রয়েছে ইস্টবেঙ্গলের। মার্ক জুদানপুয়ের একটা ম্যাচ খারাপ যেতেই পারে, তো আই ক্যানট জাজ হিম বেসড অন ওয়ান ম্যাচ। অনেকগুলো ম্যাচ খেলার পর একটা আইডিয়া পাওয়া যাবে যে লেফট ব্যাক পজিশনটা ইস্টবেঙ্গলের কতটা স্ট্রং। এই মুহূর্তে ডেফিনেটলি আমার মনে হয় মার্ক জুদানপুয়ের সাথে যদি আর একটা লেফট ব্যাক অ্যাভেলেবল থাকতো সেটা ইস্টবেঙ্গলের জন্য খুবই ভালো হতো, কিন্তু আনফর্চুনেটলি সেটা নেই। এবং যেই দিকে পরিস্থিতি এগোচ্ছে আমার মনে হয় যে ইস্টবেঙ্গল হয়তো আর কোনো লেফট ব্যাক সাইন করতে চাইছেও না, বা তারা যদি সাইন করতেও চায় তাহলে কবে আর করবে এই নিয়ে কিন্তু একটা সংশয় থেকে যাচ্ছে। আর 11 দিন মাত্র বাকি রয়েছে ট্রান্সফার উইন্ডো ডেডলাইনের, তো আমাদের সেই দিকেই কিন্তু নজর থাকবে যে ইস্টবেঙ্গল কোনো লেফট ব্যাক বা রাইট ব্যাক কোনো রকমের কিছু সাইন করছে কিনা। আমার মনে হয় যে ইস্টবেঙ্গল এক্সপেক্ট করছে যে নিশু কুমার খুব শীঘ্রই অ্যাভেলেবেল হবেন। ইনফ্যাক্ট মেবি তারা এক্সপেক্ট করছে আইএসএল এর জন্য নিশু কুমার অ্যাভেলেবেল থাকবেন, সেই কারণে হয়তো তারা আর কোনো সাইনিং করতে চাইছে না। বাট দেখা যাক, যদি ডেফিনেটলি সুযোগ সুবিধা হয় তাহলে সেরকমভাবে তারা একটা লেফট ব্যাক আনতেই পারে। কিন্তু এই ফুল ব্যাক দুটোকে খুবই খুবই কনসিয়াসলি ম্যাচটা খেলতে হবে। ডিফেন্সিভ অ্যাওয়ারনেস আমি অল্টিনাসিরের ক্ষেত্রেও একই জিনিস বলে যাচ্ছি, আমি ডুরান্ড জবে থেকে শুরু হয়েছে তবে থেকে একই জিনিস বলে যাচ্ছি। ইস্ট বেঙ্গলের ডিফেন্সিভ অ্যাওয়ারনেস খুব খারাপ এই মুহূর্তে প্রত্যেকটা প্লেয়ারের, সে রাকিব হোক কি হিজাজি হোক কি লালজুনুঙ্গা হোক কি মার্ক জুদানপুয়া হোক, ডিফেন্সিভ অ্যাওয়ারনেস খুব বাজে। আর একটা জিনিস সেটা হচ্ছে খুব স্লো ডিফেন্স এত স্লো হলে কিন্তু চলবে না। শিলং লাজং ম্যাচ হয়তো কিছুভাবে বেরিয়ে যেতেও পারে, বাট अगेंस्ट স্ট্রঙ্গার অপোনেন্টস এই ডিফেন্স কিন্তু ইস্টবেঙ্গলকে গোটা সিজন ভোগাতে পারে। আর আনভার আলী ডেফিনেটলি আমার মনে হয় যে এই ম্যাচে তাকে খেলানো উচিত, এখনও তাকে খেলানোর সম্ভাবনা আছে বলে জানা যায়নি। তিনি দলের সাথে ট্রাভেল করেছেন, শিলং তিনি গেছেন, তবে তিনি ডুরান্ডের এই ম্যাচের জন্য খেলবেন কিনা সেই নিয়ে এখনও কোনো রকমের সিদ্ধান্ত আমার মনে হয় না ম্যানেজমেন্ট নিয়েছে, কারণ কালকের পরেই অর্থাৎ 22 তারিখেই আনভার আলীর হিয়ারিং রয়েছে। তার
তার আগে আনওয়ার আলীকে তারা ডেবিউ দেবে কিনা সেই নিয়ে সিদ্ধান্তটা কিন্তু ম্যানেজমেন্ট ওপরই থাকছে। তো তারা কি সিদ্ধান্ত নেয় সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। আমার মনে হয় যে তারা নিয়ম বুঝে, ল বুঝে তারপরে কিন্তু এই সিদ্ধান্তটা নেবেন যে আনওয়ার আলীকে খেলানোটা ঠিক হবে কি ঠিক হবে না। তো এই হচ্ছে আপাতত আমার শিলং এবং ইস্টবেঙ্গল ম্যাচের ম্যাচ প্রিভিউ। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখাবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।